প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। আমাদের এই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6-এ রয়েছে পদার্থের অবস্থা। আমরা এখানে জানব যে পদার্থ কি। আমরা প্রথম জানব যে পদার্থ কি। আমাদের 6 অধ্যায়, এখানে আমরা জানব পদার্থ। তাহলে দেখো তোমরা যে পদার্থ কাকে বলে সেটা আমরা আগে জানব। পদার্থ হচ্ছে যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। অর্থাৎ যার ওজন আছে, যে একটা আকর্ষণ বল কাজ করবে, পৃথিবীর সাথে একটা আকর্ষণ বল কাজ করবে, যার ওজন আছে। তারপর হচ্ছে যে বস্তুটা জায়গা দখল করে। অর্থাৎ কোনো একটু বস্তু, আমি কলমটাকে এখানে রাখলাম, এখানে রাখার সঙ্গে সঙ্গে এই কলমটা একটি নির্দিষ্ট জায়গা কি করবে, দখল করবে। তাহলে এই নির্দিষ্ট জায়গা দখল করবে। এরপর বলা আছে যে বল প্রয়োগে বাধা প্রদান করে। যদি আমরা এই বস্তুটার উপর একটা ধাক্কা দিই বা বল প্রয়োগ করি, তাহলে সেখান থেকে একটা প্রতিক্রিয়া পাবো, অর্থাৎ বাধা প্রদান করবে। সেগুলি হচ্ছে পদার্থ। যেমন এই কলমটি একটি পদার্থ। এইভাবে যে আমি ডাস্টারটি ব্যবহার করতেছি, এটি একটি পদার্থ, কারণ এর একটি নির্দিষ্ট ওজন আছে এবং একে যদি আমরা কোনো স্থানে রাখি তাহলে নির্দিষ্ট একটি জায়গা দখল করবে। এরপর আর কি করবে, যে এটির উপর যদি আমরা ধাক্কা দিই বা বল প্রয়োগ করি তাহলে সেটি বাধা প্রদান করবে। এটি হচ্ছে আমাদের পদার্থ। তো আমরা জানি যে পদার্থ 3 প্রকার। পদার্থ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, কঠিন, তরল, আরেকটি হচ্ছে গ্যাসীয়। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই 3 ধরনের পদার্থ আমরা দেখতে পাই। তাহলে এই 3 ধরনের যে পদার্থ আমরা দেখতে পাই, এই 3 ধরনের পদার্থের মধ্যে আমরা এই কঠিন পদার্থ কোনটি সেটি জানব। কঠিন পদার্থ হচ্ছে যেসব পদার্থের নির্দিষ্ট আকার আছে, ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। ভর আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, সেই পদার্থটাকে আমরা বলবো কঠিন পদার্থ। অর্থাৎ এই যে একটি ডাস্টার, এই ডাস্টারটি একটি কঠিন পদার্থ আমরা জানি, কারণ এর একটি নির্দিষ্ট ভর রয়েছে, একটি নির্দিষ্ট ভর রয়েছে। এরপর আমরা আর কি পাবো, সেটি হচ্ছে যে নির্দিষ্ট একটা আকার রয়েছে যে কোন আকৃতি, আর নির্দিষ্ট একটা আয়তন রয়েছে যে কতটুকু জায়গা এটি দখল করবে, এই নির্দিষ্ট একটি আয়তন রয়েছে। এই জন্য এই পদার্থটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ। তাহলে আমরা বুঝলাম যে কঠিন পদার্থ হচ্ছে যার ভর আছে, আকার আছে, আয়তন আছে, সেই পদার্থগুলোকে আমরা বলি কঠিন পদার্থ। এরপর আমরা জানব তরল পদার্থ। তাহলে তরল পদার্থ কোনটি? এখানে আমরা জানি পানি একটি তরল পদার্থ। পানিকে যদি আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেই তাহলে তখন যে অবস্থায় দেখা যাবে, তখন যে আকার ধারণ করবে, আবার ওই পানিটাকে আবার যদি অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেই তাহলে হয়তোবা অন্য রকম আকার ধারণ করবে। অর্থাৎ আমরা যদি একটি পাত্র নেই, যে পাত্রটা চোঙ আকৃতি, অর্থাৎ নল, এরকম টিউবের মতো, তাহলে এখানে এই টেস্ট টিউব, মনে করেন এটা একটা টেস্ট টিউব, এটার ভিতরে পানি ভর্তি করলাম। পানি ভর্তি করার পর এটার পানিটা এই পর্যন্ত আসলো। এখন এই পানিটি বুঝে যদি আমরা একটা গ্লাসের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এই পর্যন্ত আসবে না, হয়তো বা এখান থেকে আসবে। অর্থাৎ নির্দিষ্ট আকার নেই। যখন যে পাত্রে রাখা যাবে তখন সেই পাত্রের আকার ধারণ করবে। এই জন্য বলা হয় যেসব পদার্থের ভর এবং আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, সেই পদার্থগুলোকে বলা হয় তরল পদার্থ। যেসব পদার্থের নির্দিষ্ট ভর রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, সেই সব পদার্থকে তরল পদার্থ বলা হয়। অর্থাৎ এই তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা যায় তখন তারা সেই পাত্রের আকার ধারণ করে। এরপর গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। তাহলে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কোনগুলো সেটি আমরা জানব।
যে গ্যাসীয় পদার্থ কোনগুলো, আবার বায়বীয় পদার্থ কোন বা বায়বীয়। গ্যাসীয় পদার্থ যেটি সেটিকে আমরা বায়বীয় পদার্থ বলে থাকি। যেমন যে বাতাস, যেটাকে আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। আমাদের এই জায়গার ভিতরে যে বাতাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো সব কিছু রয়েছে, এগুলো আমরা অনুভব করতে পারছি। যে হাতটি এরকম করলে একটু বাতাস অনুভূত হয়, তার মানে হচ্ছে অনুভব করা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের কিছু পদার্থ রয়েছে যেগুলো হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই বায়বীয় পদার্থ হচ্ছে যে যেসব পদার্থের কি নির্দিষ্ট ভর রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, নির্দিষ্ট আকার এবং আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ভর রয়েছে, তাদেরকে আমরা বলি কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যেমন আমরা যদি একটি সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি করি, আমরা যে রান্নার কাজে যে সিলিন্ডারগুলো ব্যবহার করি, সচরাচর প্রত্যেকের বাড়িতেই এই সিলিন্ডারটা দেখা যায়। এই জন্য যে সিলিন্ডারের ভিতরে গ্যাস ভর্তি করানো রয়েছে, এটি আমরা যদি কোনো ছিদ্র করি কোনো একটু জায়গা, তাহলে দেখব যে ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাবে। এখানে আমরা কিন্তু বুঝতে পারবো না, অর্থাৎ অনুভব করতে পারবো কিন্তু বুঝতে পারছি না যে গ্যাস, এগুলো দেখা যাবে না। কিন্তু এই গ্যাসটার নির্দিষ্ট ভর রয়েছে কিন্তু আকার এবং আয়তন নেই। যখন যে পাত্রে রাখবো আমরা সেই রকমই হয়ে যাবে, নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। তাহলে এটি হচ্ছে আমাদের গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তাহলে আমরা তিন ধরনের পদার্থ জানলাম, যে একটি গ্যাসীয় পদার্থ, একটি বায়বীয় তরল পদার্থ, আর একটা কঠিন পদার্থ। তাহলে কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়, এই তিন ধরনের পদার্থ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য, অর্থাৎ বায়ু একটি গ্যাসীয় পদার্থ আমরা জানি। এই বায়ুর যে তিনটি বৈশিষ্ট্য, আমরা এখন জানবো বায়ুর তিনটি বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য রয়েছে, তিনটি বৈশিষ্ট্য তোমাদের বইয়ের প্রশ্ন দেওয়া রয়েছে যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য। এই বায়ু একটি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আমরা জানি যে বাতাস, এই বাতাসকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, এটি হচ্ছে বায়ু। এটি হচ্ছে আমাদের গ্যাসীয় বা বায়বীয় একটি পদার্থ। তাহলে এর তিনটি বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে যে বায়ু জায়গা দখল করে। অর্থাৎ বায়ু যে একটি পদার্থ সেটি আমরা এখান থেকে বুঝতে পারবো যে বায়ু জায়গা দখল করে। এখন যদি মনে হয় যে কিভাবে জায়গা দখল করে, সেটি হচ্ছে যে যদি আমরা একটা বেলুনের মধ্যে বায়ু প্রবেশ করাই, বাতাস প্রবেশ করাই, তাহলে বেলুনটি আস্তে আস্তে চওড়া বড় হতে থাকবে। সেখান থেকে বুঝবো আমরা বেলুনের ভিতরে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আস্তে আস্তে বায়ুটি কি করে দখল করে নিচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে বায়ু জায়গা দখল করে। এরপর বায়ুর ওজন আছে, বায়ুর একটা নির্দিষ্ট কি আছে, ওজন আছে। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই তার হচ্ছে ওজন। তাহলে বায়ুর একটা নির্দিষ্ট ওজন আছে। এরপর চাপ প্রয়োগে এটি হচ্ছে কি এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে বায়ুর বৈশিষ্ট্য, বায়ু একটি তাহলে কি পদার্থ, কারণ এই পদার্থ হতে গেলে তাদের যে বৈশিষ্ট্যগুলো দরকার তার সবই বায়ুর মধ্যে রয়েছে, এই জন্য বায়ু একটি পদার্থ। এরপর আমরা জানবো যে বস্তুর আয়তন। তো বস্তুর ওজনটা আসলে কি, আমরা যে বললাম যে বায়ুর ওজন আছে, তাহলে ওজনটা কি এটি আমরা একটু জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে বস্তুর ওজন বলতে আমরা যেটি বুঝি, বস্তুর ওজন হচ্ছে যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই তার ওজন। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে সেটি হচ্ছে তার ওজন। অর্থাৎ এই পৃথিবী যত জোরে বস্তুকে কেন্দ্রের দিকে টানবে তার ওজন তত বেশি হবে। অর্থাৎ এই বস্তুর ওজন বলতে আমরা বুঝি যে একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে, কত জোরে আকর্ষণ করছে, সেটি হচ্ছে তার ওজন। এরপর আমরা জানবো যে বস্তুর আয়তন বলতে আমরা কি বুঝবো। বস্তুর আয়তন বলতে আমরা বুঝবো
যে একটা বস্তু কতটুকু জায়গা দখল করে। বস্তুর আয়তন বলতে আমরা বুঝি যে একটি বস্তু কতটুকু জায়গা দখল করে সেটি তার হচ্ছে আয়তন। কোনো বস্তু একটা নির্দিষ্ট যে জায়গা দখল করে সেই জায়গাটুকুই হচ্ছে তার আয়তন। আমরা একটা বস্তুকে সেটি হচ্ছে যেমন যদি আমরা একটা পানিকে যদি একটা বোতলের মধ্যে রেখে দিই, একটা পানি একটি তরল পদার্থ, এই বোতলের মধ্যে রাখার ফলে বোতলটি ভর্তি করে রাখার পর এখানে এই পানিটুকুকেই আবার আমরা এই বোতল, এটা একটা বোতলের মতো, এটা ভর্তি পানি রাখলাম। এই পানিটুকুকে আবার আমরা কি করলাম, এই একটা জগের মধ্যে রাখলাম। যখন জগের মধ্যে রাখলাম তখন এখানে যে পরিমাণ জায়গাটি আমাদের দখল করেছিল, ঠিক আছে, নির্দিষ্ট ওইখানে গিয়ে আবার জায়গাটি দখল ওই পরিমাণে জায়গা দখল করবে, কিন্তু হয়তোবা অন্যভাবে। অর্থাৎ এই পদার্থের আয়তন বলতে যে একটা বস্তু কি পরিমাণ জায়গা দখল করে সেটি তার হচ্ছে আয়তন। এই বস্তুটাকে আমরা যদি একটা আমার হাতের উপর এইভাবে রেখে দেই, তাহলে আমার হাতের উপর যেটুকু জায়গা দখল করলো এই বস্তুটার আয়তন হচ্ছে কতটুকু। তাহলে এইভাবে আমরা বস্তুর আয়তন সম্পর্কে জানব। এরপর আমরা জানব যে বায়ু যে একটি পদার্থ তা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। বায়ু যে একটি পদার্থ তা পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা জানতে পারবো যে এটি একটি পদার্থ ব্যবহারিক, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে বায়ু একটি পদার্থ। এটা এমনিতে আমরা শুনে থাকি যে বায়ু স্থান দখল করে, তারপর হচ্ছে বায়ুর নির্দিষ্ট ভর রয়েছে, কিন্তু এটা যে একটা পদার্থ এটা কিভাবে পরীক্ষা করে দেখব আমরা যে বায়ু একটি পদার্থ। তাহলে বায়ু একটি পদার্থ, তা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে বায়ু একটি পদার্থ তা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আমাদের এই বায়ু যে একটি পদার্থ সেটি পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা ব্যাখ্যা করব সেটি এখন একটু জানার চেষ্টা করব। এই যে বায়ু যে একটি, আমরা জানি পদার্থের বৈশিষ্ট্য হতে গেলে বায়ু পদার্থের নির্দিষ্ট একটা ভর থাকতে হবে, তারপর হচ্ছে জায়গা দখল করবে, ঠিক আছে, তারপর হচ্ছে বল প্রয়োগে বাধা প্রদান করবে। এগুলো বৈশিষ্ট্য যদি কোনো পদার্থের মধ্যে থাকে, তাহলে আমরা কোনো একটা বস্তুর মধ্যে থাকে, তাহলে বুঝবো আমরা সেটি একটি পদার্থ। তাহলে এখানে আমরা কিভাবে বায়ু একটি পদার্থ সেটা প্রমাণ করব, সেটি প্রমাণ করার জন্য একটি দাঁড়িপাল্লা ব্যবহার করব। আমরা যেটাকে একটি দাঁড়িপাল্লা ব্যবহার করতে পারি, যে বায়ু একটি পদার্থ তা প্রমাণ করার জন্য একটি নিত্যি বা পাল্লা ব্যবহার করি, দাঁড়িপাল্লা আমরা ব্যবহার করি। এই দাঁড়িপাল্লাটিকে মাঝখানে সুতার সাহায্যে ঝুলিয়ে নেব, সুতার সাহায্যে একটা হুকের সাহায্যে ঝুলিয়ে নেব। এরপর এই পাল্লার দুই পাশে দুটি বেলুন আমরা রেখে দেব, এখানে একটি বেলুন, এখানে একটি বেলুন আমরা রেখে দিলাম। তাহলে এই দুই পাশে যে দুটি বেলুন আমরা বায়ু ভর্তি করে দুটি বেলুনকে আমরা রেখে দিলাম। তাহলে প্রথমে বায়ু যে একটি পদার্থ তা পরীক্ষার জন্য বা তা প্রমাণ করার জন্য একটি দাঁড়িপাল্লা ব্যবহার করব, দাঁড়িপাল্লা বা নিক্তির ব্যবহার করবো। এই নিক্তিটিকে হুকের সাহায্যে কোনো একটি জায়গায় সুতা লাগিয়ে আটকিয়ে দেব, যে দাঁড়িপাল্লাটিকে ঝুলিয়ে নেব। নেওয়ার পর দাঁড়িপাল্লার দুই প্রান্তে দুটি বেলুন বায়ুপূর্ণ বা বায়ু ভর্তি বেলুন রেখে দেব। রেখে দেওয়ার পর দেখব যখন দুই পাশে কি করে নেব, সমান করে নেব। সমান করে নেওয়ার পর একটি বেলুনকে আলপিন দ্বারা ছিদ্র করে দেব। তাহলে আলপিন দিয়ে একটি বেলুন ছিদ্র করে দেব। ছিদ্র করে দেওয়ার পর দেখা যাবে যে এই একটি বেলুন কি হবে, যখন ছিদ্র করে দেব তখন একটি বেলুন চুপসে যাবে। যদি আলপিন দ্বারা আমরা ছিদ্র করে দেই তাহলে একটি বেলুন চুপসে যাবে। চুপসে গেলে
তখন দেখা যাবে যে বেলুনটি চুপসে যাবে সেই বেলুনটি পাল্লা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ আর যে বেলুনটিতে বায়ুকুণ্ড রয়েছে সেটি নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ এই চুপসে যাওয়া বেলুনটিতে বায়ু না থাকার কারণে এটির ভর কমে গেছে, ভর হালকা হয়ে গেছে, যার কারণে এই অংশটি উপরের দিকে উঠে যাবে। এখানে আমরা একটিকে এ প্রান্ত এবং আরেকটিকে বি প্রান্ত বা বি প্রান্ত হিসেবে চিহ্নিত করে নিতে পারি। তাহলে এটি হচ্ছে এ প্রান্ত এবং এটি হচ্ছে বি প্রান্ত। তাহলে আমরা যদি বায়ু একটি পদার্থ তা পরীক্ষা করার জন্য একটি দাঁড়িপাল্লা ব্যবহার করি, দাঁড়িপাল্লাটিকে একটি নির্দিষ্ট সাহায্যে সুতা দ্বারা ঝুলিয়ে নেব। এরপর এর একটি প্রান্ত এ এবং একটি প্রান্ত বি হিসেবে চিহ্নিত করে নেব। এ প্রান্ত এবং বি প্রান্তে আমরা দুটি বেলুন, বায়ুকুণ্ড দুটি বেলুন রেখে দেব। এরপর এই এ প্রান্তের বেলুনটিকে যদি আমরা আলপিন দ্বারা ছিদ্র করি, তাহলে এই এ প্রান্তের বেলুনটি কি হবে, চুপসে যাবে। অর্থাৎ এ প্রান্তের বেলুনের মধ্যে যে বায়ু ছিল তা বের হয়ে যাওয়ার কারণে বেলুনটি চুপসে যাবে। এ সময় দেখা যাবে যে এ প্রান্ত উপরের দিকে উঠে যাবে এবং বি প্রান্ত নিচের দিকে নেমে যাবে। এর অর্থ হচ্ছে যে এ প্রান্তের বেলুনে যে বায়ু ছিল, এই বায়ুর ভর এবং বি প্রান্তের বায়ু ছিল, তাদের ভর সমান ছিল, কিন্তু এ প্রান্তের বেলুনের বায়ু বের হয়ে যাওয়ার কারণে এ প্রান্তের বেলুনের ভর কি হবে, কমে যাবে, যার কারণে এ প্রান্ত উপরের দিকে উঠে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ভর রয়েছে, আর যেসব পদার্থের ভর রয়েছে, নির্দিষ্ট ভর থাকে, তাদেরকে আমরা যেসব বায়ু একটি পদার্থ, এ থেকে প্রমাণ করা যায় যে বায়ু একটি পদার্থ, কারণ বায়ুর নির্দিষ্ট ভর রয়েছে। এছাড়াও আমরা জানি যে এই বেলুনটি যে চুপসে গেল, যখন বেলুনের ভিতরে বায়ু ছিল তখন বেলুনটি ফুলানো ছিল, কিন্তু বেলুনের ভিতরের বায়ু যখন বের হয়ে গেল তখন বেলুনটি চুপসে গেল। এখান থেকে আমরা বুঝতে পারি যে বেলুনের মধ্যে কিছু জায়গা দখল করেছিল এই বায়ু। এ থেকে বোঝা যায় যে বায়ু একটি পদার্থ। তাহলে আমরা মোটামুটিভাবে এই 6 অধ্যায়ের পদার্থের বিভিন্ন অবস্থা, পদার্থের বৈশিষ্ট্য অর্থাৎ বায়ুর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে যে আয়তন, ওজন, এগুলো সম্পর্কে জানলাম। এরপর বায়ু যে একটি পদার্থ তা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা শিখলাম। মোটামুটিভাবে আমাদের এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল সেগুলো আলোচনা হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে অধ্যায় রয়েছে, বা আমরা এর আগে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি, এরপর পঞ্চম, আজ ষষ্ঠ অধ্যায় আলোচনা করলাম। মাঝখানে যে তৃতীয় চতুর্থ অধ্যায় রয়েছে, এই অধ্যায়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।